অগণিত মা বোন পিতা পুত্রের ত্যাগের বিনিময়ে আজ আমরা সামান্য বন্দুক দিয়ে বিশাল শক্তিশালী রুশ দৈত্যের মোকাবেলায় বিজয়ের দিকে অগ্রসর হচ্ছি, আলী বলল। দুপুরের সময় আলী ও আব্দুর রহমান ক্যাম্পে পৌঁছল। অন্যান্য সাথীরা এর আগেই ক্যাম্পে পৌঁছে গিয়েছিল। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। রুশ বাহিনীর বিপ্লব বার্ষিকী অনুষ্ঠানে মুজাহিদ আক্রমণে ব্যাপক হতাহতের মূল্যায়নের জন্য রুশ কর্নেল জেভনক কাবুলে জরুরি মিটিং তলব করল। মিটিংয়ে সকল ঊর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তা উপস্থিত হল। আলীর বিস্ময়কর অভিযান ছিল মিটিংয়ের মুখ্য আলোচনার বিষয়। অশ্বারোহী ও মোটরসাইকেল অভিযান নিয়েও আলোচনা হলো। কর্নেল জেভনক ইশতেহার জারি করল, আলীর গ্রেফতারকারীকে 20 লাখ রুবল পুরস্কার দেওয়া হবে। সারা শহর ও গ্রামাঞ্চলে এই পুরস্কারের কথা প্রচার করা হলো। কর্নেল আশা পোষণ করল 20 লাখ রুবল মোটা অঙ্কের পুরস্কারের লোভে হয়তো আলীর সহচরদের মধ্যেও কেউ তাকে গ্রেফতার করিয়ে এনে দিতে পারে। এক রুশ অফিসার বলল, আলীকে গ্রেফতার এবং মুজাহিদদের ক্যাম্প ধ্বংস করে দেওয়ার জন্য 36 সেনা অবতরণ করা হোক কিংবা স্পটনাজ আক্রমণ করা হোক। স্পটনাজ আক্রমণের কথা আমিও ভাবছিলাম, কিন্তু স্পটনাজ সেনাদের এখানে নিয়ে আসা এবং আক্রমণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে। এসব অফিসিয়ালি প্রক্রিয়া শেষ করতে মাস 3 সময় লেগে যাবে, কর্নেল জেভনক মন্তব্য করল। অন্য এক রুশ অফিসার বলল, আলী ও তার সহযোগীদের গুপ্ত হামলা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই একটা কিছু করতেই হবে। ওরা তো আমাদের বিপর্যস্ত করে তুলছে। কর্নেল জেভনক বলল, আপাতত আমরা বিমান হামলা আরও জোরদার করব। তাছাড়া আলীর ক্যাম্পের অভ্যন্তরে আমাদের প্রশিক্ষিত গোয়েন্দা প্রেরণ করা হবে এবং আলীর সাথীদের মধ্যে থেকেও রিক্রুট করা হবে গোয়েন্দা। স্পটনাজ অপারেশনের ব্যাপারে আগামী মাসের চিফ পর্যায়ের মিটিংয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। স্পটনাজ হামলার খবর কাবুলে অবস্থানরত এক মুজাহিদ গোয়েন্দা অবহিত হয়ে তাৎক্ষণিকভাবে সে তার অফিসারের কাছে এ খবর পৌঁছালো। অফিসার দ্রুত সে সংবাদ আলীকে অবহিত করল। অবশ্য সে অফিসার আলীকে খবর পৌঁছানোর আগে কাবুল গোয়েন্দা হেডকোয়ার্টারে মুজাহিদ অনুগত কমান্ডারের সাথেও যোগাযোগ করল। গোয়েন্দা চিফ করল, স্পটনাজ অপারেশনের প্রস্তুতি চলছে, এ খবরটি আপনি দ্রুত আলীকে জানিয়ে দিন। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা ছাড়া স্পটনাজ থেকে আত্মরক্ষা অত্যন্ত দুরূহ। মুজাহিদ গোয়েন্দা অফিসার বেতার মারফত আলীকে জানিয়ে দিল যে অচিরেই আপনার ক্যাম্পে স্পটনাজ হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। আলী স্পটনাজ হামলা সম্পর্কে অফিসারকে জিজ্ঞেস করল। অফিসার বলল, অপারেশনের ধরন ও প্রকৃতি সম্পর্কে আমি এখনো কিছু জানতে পারিনি, তবে এতটুকু জানি যে স্পটনাজ একটি কঠিন আক্রমণ। শতাব্দীর ইতিহাসে মাত্র এ ধরনের একটি হামলার কথা শোনা যায়, তবে তার প্রকৃতি এখনো আমার অজ্ঞাত। কবে নাগাদ স্পটনাজ হামলা চালানো হতে পারে? গোয়েন্দা অফিসার বলল, আগামী 3 মাসের মধ্যে এ হামলার আশঙ্কা রয়েছে। পরদিন আঞ্চলিক রুশ সেনা হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন ওবায়দুল্লাহ আলীকে স্পটনাজ হামলার খবর দিলেন, কিন্তু তার পক্ষেও স্পটনাজ হামলার প্রকৃতি সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি। আব্দুর রহমানের সাথে নির্জনে আলী স্পটনাজ হামলার খবরের কথা বললে আব্দুর রহমান এ সংবাদ শোনা মাত্র মুষড়ে পড়ল। আব্দুর রহমান বলল, এটা ভয়াবহ দুঃসংবাদ। রাশিয়ান স্পটনাজ ফোর্সের কথা ইউরোপ আমেরিকার সেনারা শুনলে ভয়ে আঁতকে ওঠে। স্পটনাজ ফোর্স রাশিয়ার সবচেয়ে দুর্ধর্ষ সেনা ইউনিট। আব্দুর রহমান বলল, স্পটনাজ ইউনিটের সেনাদেরকে ভয়ঙ্কর রক্ত পিশাসু জীবজন্তুদের মতো গড়ে তোলা হয়। দুশ্চরিত্র, ডান পিঠে অপরাধী চরিত্রের কিশোরদের এ বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর আর এদের জীবনে ছুটি বলতে কিছু মেলে না। গভীর জঙ্গলে হিংস্র হায়নাদের সাথে এদের বসবাস। লোকালয় ও সভ্যতা থেকে এদের দূরে রাখা হয়। কঠিন পরিশ্রমী, খুনি, লাগাতার দীর্ঘদিন উপোস ইত্যাকার কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে এদের চরিত্র এমন হিংস্র রূপ ধারণ করে যে মানব সভ্যতাকে গুড়িয়ে দিয়ে এরা উল্লাস প্রকাশ করে থাকে। এদেরকে জীবিত জন্তুর গোশত, রক্ত ইত্যাদি খেতে দেওয়া হয়। মানবতা বোধ এদের হৃদয় থেকে বের করে দেওয়া হয়। এক একটা স্পটনাজ সেনা এক একটা জ্যান্ত চিতার মতো দুর্ধর্ষ করে গড়ে তোলা হয়। 2-4টা বুলেট নিয়ে এরা দিব্যি লড়ে যেতে পারে, প্রতিপক্ষকে ঘায়েল করে চিবিয়ে ছিঁড়ে ফেলে।
আজ পর্যন্ত পৃথিবীর কোনো রণাঙ্গনে স্পটনাজ ফোর্সের মোকাবেলায় কেউ টিকতে পারেনি। আলীকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো দৃঢ়তা, সিংহের অমিত তেজ, চিতার মতো অকুতোভয় সাহস দিয়ে রণাঙ্গনে পাঠিয়েছেন। স্পটনাজ হামলার ভয়াবহতার কথা শুনেও আলী ঘাবড়ে যায়নি। সে আব্দুর রহমানকে বলল, সমস্যা যতই কঠিন হোক, সমাধান একটা বের করতেই হবে। তুমি এ নিয়ে চিন্তা করো, আমিও ভাবছি। আল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই করে দিবেন। আগামীকাল তোমার সাথে এ ব্যাপারে কথা হবে। আজ খেয়ে বিশ্রাম করো। পরদিন আলী আব্দুর রহমানকে বলল, স্পটনাজ হামলা আরও 3-4 মাস পর হতে পারে বলে গোয়েন্দা খবরে জানা গেছে। এ সময়ের মধ্যে কি আমরা কিছু মুজাহিদ নিয়ে একটি স্পেশাল ফোর্স গঠন করে স্পটনাজ ফোর্সের মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করতে পারি না? গড়ে তুলতে পারি, নাকি এমন ভয়ঙ্কর এক মুজাহিদ ইউনিট যারা স্পটনাজ ফোর্সের মোকাবেলা করতে সক্ষম হবে? প্রত্যেক মুজাহিদ ক্যাম্প থেকে সাহসী, শক্তিশালী ও জানবাজ মুজাহিদদের নির্বাচন করে এদের উন্নত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুললে ওরাও দুর্ধর্ষ সৈনিকে পরিণত হবে। স্পটনাজ ফোর্স যদি জঙ্গলে বিরূপ পরিবেশে বেড়ে উঠে থাকে, মুজাহিদরাও আফগানিস্তানে বিরূপ প্রকৃতি, পাহাড়, জঙ্গল, মরুভূমির পরিবেশেই তো বেড়ে উঠেছে। এছাড়া দীর্ঘদিন ধরে এরা যে গেরিলা যুদ্ধ চালিয়ে আসছে তা কিন্তু কোনো মতেই ফেলনা নয়। আমরা যদি পাহাড়, জঙ্গল ও ময়দানে এদের কঠোর অনুশীলনের মাধ্যমে গড়ে তুলি, তবে আশা করি এরাও স্পটনাজের চেয়ে কম দক্ষতা দেখাবে না, বরং অধিক ফলপ্রসূ বিবেচিত হতে পারে। আব্দুর রহমান আলীর পরিকল্পনায় সায় দিলে আলী সকল মুজাহিদ ক্যাম্পের সাথে ওয়্যারলেসে যোগাযোগ করল। সকল কমান্ডারকে নির্দেশ দিল অধিক শক্তিশালী ও সাহসী মুজাহিদদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে। কি কি বৈশিষ্ট্যের অধিকারী মুজাহিদদের তলব করা হচ্ছে এর দীর্ঘ ফিরিস্তিও আলী ক্যাম্পে ক্যাম্পে পাঠিয়ে দিল। তৃতীয় দিন বিভিন্ন ক্যাম্প থেকে আগত মুজাহিদদের মধ্যে থেকে 150 মুজাহিদকে নির্বাচন করা হলো। আব্দুর রহমানের উপর ন্যস্ত করা হলো এদের প্রশিক্ষণের দায়িত্ব। আলী আব্দুর রহমানকে দায়িত্ব অর্পণকালে বলল, কমান্ডার আব্দুর রহমান, 3 মাসের মধ্যে তোমাকে এদের প্রশিক্ষণ সমাপ্ত করে উপযুক্ত রূপে গড়ে তুলতে হবে। এরা যেন চিতার চেয়ে বেশি তেজি, সিংহের চেয়েও অধিক সাহসী হয়ে ওঠে। তোমার যখন যা প্রয়োজন আমাকে জানাবে, আমি ব্যবস্থা করে দেব। আব্দুর রহমান স্পেশাল ফোর্স গঠনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর একটি তালিকা তৈরি করে আলীকে দিল। কয়েকদিনের মধ্যে আলী আব্দুর রহমানের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করল। আলীর মুজাহিদ ক্যাম্পের সদর দফতর থেকে অনতি দূরের একটি দুর্গম পাহাড়ের উপর স্থাপিত হলো স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ ক্যাম্প। শুরু হলো কঠোর অনুশীলন। আলী আব্দুর রহমানকে বলল, অন্যান্য মুজাহিদদের দৃষ্টির ভিতরে যদিও এদের প্রশিক্ষণ হবে, তবে এ কথা যেন কেউ জানতে না পারে যে কি উদ্দেশ্যে এদের এত কঠিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেশাল মুজাহিদ ফোর্সের জন্য আলী কিছু স্পেশাল ব্যবস্থা করে দিল। মুজাহিদদের অতিরিক্ত খাবার, দুধ ও গোশতের প্রয়োজন পূরণের জন্য আলীর বিশেষ বাহিনী শহরের কাছের সরকারি ডেইরি ফার্ম ও পোল্ট্রি ফার্মে হামলা করে অসংখ্য গরু, ছাগল ও ভেড়া নিয়ে এলো। একটি খাদ্য গোদামেও হামলা করে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী হস্তগত করল। তাছাড়া অভিজ্ঞ মুজাহিদদের তত্ত্বাবধানে ক্যাম্পের পাশে আলী একটি বহুমুখী ফার্ম প্রতিষ্ঠা করল, যাতে মুজাহিদদের প্রয়োজনীয় দুধ, গোশত সরবরাহে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয়। শাকসবজি চাষ করার ব্যবস্থা আলীর ক্যাম্পে আগেই ছিল। সে কৃষি ব্যবস্থাকে আরও প্রসারিত করল। এছাড়া 50 জনের একটি অপারেশন টিম তৈরি করে দিল, যারা সবসময় সুযোগ বুঝে সরকারি খাদ্য গোদাম ও ফার্মগুলো থেকে অতিরিক্ত খাদ্য সংগ্রহে ব্যাপৃত থাকবে। শুরু হলো আব্দুর রহমানের স্পেশাল ট্রেনিং। আব্দুর রহমান মুজাহিদদেরকে কঠিনতর অনুশীলনের প্রাথমিক পর্যায়ে রাখল খাড়া পাহাড়ে দৌড়ে ওঠা, একটানা দিনভর সাঁতরানো, গাছ থেকে গাছে ফ্লাইং ঝাঁপ দেয়া, প্রশস্ত নালা ঝাঁপ দিয়ে পার হওয়া, গোলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে একই সাথে আত্মরক্ষা এবং মোকাবেলার কঠিনতম অনুশীলন। মুজাহিদরাও জীবনপর পরিশ্রম করে আব্দুর রহমানের কমান্ড পালনে সক্রিয় হলো। আলী প্রতিদিন একবার মুজাহিদদের মহড়া দেখত এবং প্রয়োজনে আব্দুর রহমানকে পরামর্শ দিত। মোহাম্মদুল ইসলাম একদিন আলী ও আব্দুর রহমানকে বলল, আমাকে যদি কিছু কেমিক্যাল সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয়, তবে আমি এক বিষাক্ত গ্যাস তৈরি করে দিতে পারবো, যা প্রয়োগ করলে যে কোনো জীবজন্তু মুহূর্তের মধ্যে মারা যাবে। আলী মোহাম্মদুল ইসলামকে গ্যাস তৈরির প্রয়োজনীয় সামগ্রীর তালিকা দিতে বলল। কতক্ষণের মধ্যেই মোহাম্মদুল ইসলাম তালিকা তৈরি করে দিল। আলী তালিকা দেখে আন্দাজ করল যে এসব সামগ্রী খুব একটা দামি নয়, সংগ্রহ করার মতো অর্থ মুজাহিদদের আছে। তাছাড়া পাকিস্তান থেকে সহজে এসব কেমিক্যাল সংগ্রহ করা যাবে।
একটি বিশেষ টিমকে অর্থ, তালিকা ও নির্দেশনা দিয়ে পাকিস্তান থেকে এসব কেমিক্যাল সামগ্রী সংগ্রহের জন্য পাঠিয়ে দেওয়া হলো। কেজিবি কর্তৃপক্ষ আত্মঘাতী তৎপরতা চালানোর জন্য মুজাহিদদের মধ্যে গুপ্তচর ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছিল। কেজিবির এই কৌশলটি ছিল খুব সূক্ষ্ম ও পরিকল্পিত। গুপ্তচর বৃত্তির এই কৌশলের দুটি দিক ছিল। প্রথমত, আলীর মুজাহিদ ক্যাম্পে অবস্থানরত পুরাতন মুজাহিদদের হাতকড়া, আর দ্বিতীয় পর্যায়ে মুজাহিদদের মধ্যে প্রশিক্ষিত অনুচর ঢুকিয়ে দেওয়া। উভয় দিকে কেজিবি একই সাথে কাজ শুরু করে। একদিন 3 আফগানি সরকারি সৈন্য আলীর ক্যাম্পে এসে তার সাক্ষাতের জন্য দরখাস্ত করল। ক্যাম্পের পোস্ট থেকে আলীকে জানানো হলো 3 আফগান সৈনিক তার সাথে দেখা করতে চায়। ওদের এখানে আটকে রাখা হয়েছে। চেকপোস্টে প্রাথমিক দেহ তল্লাশি পর এই 3 আফগান সৈন্যকে আলীর দফতরে পাঠিয়ে দেওয়া হলো। আফগান সৈন্যরা আলীকে জানালো তারা সরকারি বাহিনীতে চাকুরি করে আত্মগ্লানিতে ভুগছিল। একান্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও এতদিন জোর করে তাদেরকে সরকারি বাহিনীতে থাকতে হয়েছে। আজকে সুযোগ পেয়ে সরকারি অস্ত্রসহ আপনাদের সাথে মিলিত হতে এলাম। আমরা চেকপোস্টে অস্ত্র জমা দিয়ে এসেছি। আলী এদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে পরীক্ষা নিল। এরা আলীকে সন্তোষজনক জবাবে খুশি করতে সক্ষম হলো। আলী এদের খুশি মনে মুজাহিদ বাহিনীতে অন্তর্ভুক্ত করে নিল এবং তাদের যথাযথ পদক্ষেপের জন্য মোবারকবাদ জানালো। ওরা 3 জন তখনও আলীর মুখোমুখি বসা। কি মনে করে মোহাম্মদুল ইসলাম এদিকে এলো। সে দূর থেকে এই 3 জনকে দেখে আশ্চর্যান্বিত হলো এই ভেবে যে এরা 3 জনই কাবুল সরকারের সন্ত্রাসী সেনা ইউনিট খাদের ঊর্ধ্বতন অফিসার। এরা কেন এখানে? মোহাম্মদুল ইসলাম সোজা আলীর কাছে এসে তাকে জানালো যে এরা 3 জনই খাদের অফিসার। আলী বলল, তোমার কথা ঠিক নয়, এরা আফগান সেনা অফিসার, স্বপক্ষ ত্যাগ করে মুজাহিদদের পক্ষে যোগদান করতে এসেছে। মোহাম্মদুল ইসলাম বলল, ঠিক আছে, আপনার কথা আমি অস্বীকার করছি না, তবে এদেরকে আরো কিছুদিন পর্যবেক্ষণ করা হোক, এদের ব্যাপারে তল্লাশি চালানো হোক, তারপর এদের মুজাহিদ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হোক। কেননা খাদ পর্যায়ের পাকা কমিউনিস্টরা কখনো মুজাহিদ হতে পারে না। এরা নিশ্চয়ই গুপ্তচর বৃত্তি করতে এসেছে। 3 আফগান অফিসার মোহাম্মদুল ইসলামের অভিযোগের বিরুদ্ধাচরণ করল। আলী মোহাম্মদুল ইসলামের অভিযোগ মেনে নিয়ে আফগানি সৈন্যদের উদ্দেশ্যে বলল, তোমরা কয়েকদিন আমাদের পহরাধীনে থাকবে। তোমাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে। তোমাদের দেওয়া তথ্য সঠিক হলে নির্দ্বিধায় তোমাদেরকে মুজাহিদ বাহিনীতে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। তবে তোমাদের খোঁজ নেওয়ার জন্য আমাদেরকে পূর্ণ তথ্য সরবরাহ এবং তদন্ত কাজে সহযোগিতা করতে হবে। আফগান 3 সৈন্যের তথ্য নেওয়ার জন্য 2 জন মুজাহিদকে তাদের দেয়া ঠিকানা মতো তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। অপরদিকে ওয়্যারলেসে ক্যাপ্টেন ওবায়দুল্লাহর সাথে যোগাযোগ করে বলল, 3 আফগান সৈন্যের পুরো তথ্য জানা দরকার। পরদিন আঞ্চলিক রুশ হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন ওবায়দুল্লাহ আলীকে জানালেন যে ধৃত 3 আফগানি সরকারি সন্ত্রাসী বাহিনী খাদের ঊর্ধ্বতন কর্মকর্তা। দফতরে এদের নামে ছুটি ইস্যু করা হয়েছে। গোয়েন্দা বাহিনীর তথ্য মতে এরা গুরুত্বপূর্ণ কোনো অপারেশনে বাইরে বেরোয়েছে। সন্ধ্যায় গ্রামে তদন্ত শেষে মুজাহিদরা ফিরে এসে আলীকে জানালো, ওই গ্রামে এদের দেয়া নামের কোনো ব্যক্তি নেই। গ্রামের কেউই এ নামের কোনো ব্যক্তিকে চেনে না। আলীর রাগে অগ্নিশর্মা হয়ে বলে উঠল। সেই সাথে মনে মনে মোহাম্মদুল ইসলামের বিচক্ষণতার শুকরিয়া জানালো। 3 আফগান সৈন্যকে দফতরে ডেকে তাদের সম্পর্কে আঞ্চলিক গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্য এবং তদন্ত দলের রিপোর্ট পেশ করে বলল, মুনাফিকের জন্য সামরিক আইনে তোমাদের একমাত্র সাজা মৃত্যুদণ্ড। তোমরা আফগান জনসাধারণকে রুশ ভল্লুকদের গোলাম বানানোর জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। তোমরা ভয়াবহ অপতৎপরতায় জড়িত। যদিও তোমাদের চক্রান্ত খুবই সূক্ষ্ম, কিন্তু একথা জেনে রেখো যে মুজাহিদদের সহযোগিতায় আল্লাহ রয়েছেন। তোমাদের কোনো চক্রান্তই তাদের ধ্বংস করতে পারবে না। জাতীয় বেঈমানদের সব দেশেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। তোমাদেরকেও ফায়ারিং স্কোয়ারে নিক্ষেপ করা হবে। কয়েকদিন পরের এক ঘটনা। আলী কয়েকজন ঊর্ধ্বতন মুজাহিদ কমান্ডার নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছিল। এমন সময় একটি বিষাক্ত সাপ এসে সোজা তাদের সামনে দাঁড়িয়ে গেল। মুজাহিদরা সাপটিকে মারার জন্য তৈরি হলে আলী তাদের থামিয়ে দিয়ে বলল, যতক্ষণ পর্যন্ত সাপটি কাউকে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত কেউ সাপটিকে আঘাত করবে না। সাপটি আলীর দফতরে কয়েকটি চক্কর দিয়ে বেরিয়ে গেল। সাপটিকে দেখার জন্য মুজাহিদরাও বেরিয়ে এলো। সাপটি বিস্ময়কর আচরণ করতে লাগলো। কোনো মুজাহিদ মারার জন্য তেড়ে আসলে সাপটি ফনা ধরে দাঁড়িয়ে ফুসফুস করতে থাকে। সাপটি নিজে নিজেই একটু অগ্রসর হতো, কিছুদূর এগিয়ে আবার ফিরে আসতো। এভাবে বারবার সাপটি অগ্রসর হচ্ছিল এবং বারবার ফিরে আসছিল।
একবার সাপটি এসে আলীর দুপা জড়িয়ে মাথা নাড়তে লাগলে আলী তীক্ষ্ণ নজরে সাপটির মাথার দিকে চেয়ে রইল, যাতে ছোবল দিতে চাইলে মাথা ধরে ফেলা যায়। আলীর পা ছেড়ে সাপটি একবার কিছু দূর এগিয়ে গিয়ে আবার এসে লেজ দিয়ে আলীর দুপা জড়িয়ে আলীকে সামনের দিকে টানতে লাগলো। আলী সাপের অস্বাভাবিক আচরণে পুলকিত হচ্ছিল। কয়েকজন মুজাহিদ আলীকে সতর্ক করে দিয়ে বলল, কমান্ডার সাহেব, বিষাক্ত সাপ নিয়ে খেলা করা ঠিক নয়। একজন সাপের মাথায় আলতোভাবে আঘাত করলে আলী তাকে ধমক দিয়ে বলল, সাপটিকে আর কেউ আঘাত করবে না। সাপটি আলীকে প্রায় টেনে নিয়ে যাওয়ার জন্য লেজ দিয়ে আলীর পা পেঁচিয়ে টানতে লাগলো এবং পা ছেড়ে দিয়ে সামনে অগ্রসর হয়ে আবার আলীর দিকে ফিরে আসছিল। সাপের অদ্ভুত আচরণে আলী সাপের অনুগামী হল। সাপের পিছু পিছু অগ্রসর হলে ক্যাম্পের কয়েকটি স্থাপনা ঘুরে সাপটি রাস্তায় নেমে ক্যাম্পের দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলো। আলী এবং সাথী মুজাহিদরা সাপের পিছু পিছু প্রায় আধা মাইল পথ এগিয়ে এলো। হঠাৎ এক জায়গায় সাপটি ফনা ধরে দাঁড়িয়ে ফুসফুস করতে লাগলো এবং একটি নালার দিকে মাথা ঝুঁকে কি যেন দেখাতে লাগলো। মুজাহিদরা নালার দিকে দৃষ্টি দিয়ে দেখলো দুটি লাশ পড়ে রয়েছে। আলী ও সাথীরা মৃত দুটি লাশের কাছে গিয়ে দেখল দু মুজাহিদ মৃত অবস্থায় পড়ে রয়েছে। এদের শরীর নীল হয়ে গেছে, উভয়ের পায়ে সাপে কাটার দাগ স্পষ্ট। এক মুজাহিদ বলল, এই চালাক সাপটি এদের দংশন করেছে, এটাকে মেরে ফেলা উচিত। তারা যখন সাপটিকে খুঁজতে শুরু করলো ততক্ষণে সাপটি উধাও হয়ে গেছে। বহু খোঁজ করেও আর সাপটির কোনো হদিস পাওয়া গেল না। আলী মৃত মুজাহিদদের শনাক্ত করার জন্য তাদের পকেট চেক করল। এরা উভয়ই ছিল কমান্ডার ঈদ মোহাম্মদ গ্রুপের মুজাহিদ। এক মুজাহিদের পকেটে আলী একটি চিঠি পেয়ে তা খুলে পড়ল। চিঠি পড়ে আলী হতবাক হয়ে গেল, তার মুখ বিবর্ণ হয়ে গেল। আসমানের দিকে মুখ করে আলী বলল, হে আল্লাহ, আমরা তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? হে প্রভু, তুমি যদি এই বোকাদের সাহায্য না করতে তাহলে দুরন্ত শত্রুরা আমাদের নিমিষে খতম করে দিত। সকল সাথী মুজাহিদ তখন বিস্ময়াভিভূত হয়ে আলীর দিকে তাকিয়ে রইল, আলী মুখ থেকে বিষয়টি জানার জন্য। লাশ দুটিকে ক্যাম্পে নিয়ে যেতে আলী মুজাহিদদের নির্দেশ দিল। ক্যাম্পে গিয়েই আলী 10 জন মুজাহিদকে কমান্ডার ঈদ মোহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য পাঠালো। মুজাহিদরা তখনও অন্তর্নিহিত ঘটনার মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না। এক মুজাহিদ জানতে চাইলে আলী তাকে সান্ত্বনা দিয়ে বলল, একটু সবর করো, অচিরেই সব জানতে পারবে। কমান্ডার ঈদ মোহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আলী সকল মুজাহিদ চৌকিতে টেলিফোন করে বলল, পহরাধীন মুজাহিদরা ছাড়া বাকি সকল মুজাহিদ সহ দায়িত্বশীল কমান্ডারগণ দ্রুত সদর দফতরে উপস্থিত হও। অল্পক্ষণের মধ্যে সকল মুজাহিদ সদর দফতরে এসে জড়ো হলো। আলী একটু উঁচু জায়গায় উপবেশন করে লাশ দুটিকে উঁচিয়ে ধরার জন্য নির্দেশ দিল। এরপর সাপের ঘটনা সবিস্তারে বর্ণনাপূর্বক বলল, আমরা সাপের পিছু পিছু এই লাশ দুটির ওখানে গিয়ে এদের একজনের পকেট থেকে এই চিঠিটি উদ্ধার করি। এই চিঠিটি কমান্ডার ঈদ মোহাম্মদের পক্ষ থেকে আঞ্চলিক রুশ হেডকোয়ার্টার প্রধানের নামে লেখা। এতে আমাদের ক্যাম্পের বিস্তারিত নকশা ছাড়াও মুজাহিদদের যাবতীয় তথ্য সন্নিবেশিত রয়েছে। আমি এজন্য তোমাদের ডেকেছি যে যাতে তোমরা নিজ চোখে বেঈমানদের লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারো। যেসব বেঈমান আমাদের জীবন ধ্বংস ও ইমানের সামান্য স্বার্থ অর্জনে নেমেছিল, আল্লাহ তাআলা শুধু 20 জন সাপের আঘাতে এদের ধ্বংসই করেননি, বরং সকল ষড়যন্ত্র শিকড় সহ উপড়ে ফেলেছেন। লাশগুলোর দিকে চেয়ে দেখো, বিষাক্ত সাপের ছোবলে নীল হয়ে গেছে ওরা। আখিরাতে যে এদেরকে আরো কত কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তা আল্লাহই ভালো জানেন। মুজাহিদ বন্ধুগণ, জেনে রেখো, যারা পার্থিব সম্পদের মোহে ইমান বিক্রি করে দুনিয়ায় এরা কোনো ক্রমে শাস্তি থেকে রেহাই পেলেও আখিরাতে এদের ভাগ্যে জাহান্নামের কঠিন শাস্তি অবধারিত। আশা করি আগামীতে কোনো দুর্বল ইমানদার মুজাহিদ গাদ্দারি করার আগে আজকের বেঈমানদের কথা স্মরণ করবে। সমবেত সকল মুজাহিদ বেঈমান গাদ্দার ঈদ মোহাম্মদের বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো। সকল মুজাহিদ গাদ্দার ঈদ মোহাম্মদের বিরুদ্ধে কঠিন শাস্তি বিধানের দাবি জানালো। আলী তাদেরকে আশ্বাস দিল, গাদ্দারকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যে আগামীতে কোনো মুজাহিদ সদস্য যেন গাদ্দারি করার সাহস না পায়। আলী সমবেত মুজাহিদদের উদ্দেশ্যে বলল, আজ রাতে আমরা সবাই 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রের কুটো কৌশল ফাঁস না করে দিলে সহজেই শত্রু বাহিনী এই ক্যাম্পের উপর বিজয় পতাকা উড়াত, ফলে আমরা অধিকাংশই নিহত হতাম। সকল মুজাহিদ ইয়া রহিম ইয়া রহমান তাকবীর ধ্বনি তুলে দিয়ে
নিজ নিজ চৌকির দিকে অগ্রসর হলো। আলী প্রাণ ভরে সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করল। একটি সাপের বদৌলতে ভয়াবহ ষড়যন্ত্রের কবল থেকে পুরো ক্যাম্প রক্ষা পেল। আফগান রণাঙ্গনে বিস্ময়কর খোদাই মদদের এক মহত্তম নিদর্শন। ভর দুপুর আলী আব্দুর রহমান ও মোহাম্মদ ইসলামের সাথে রাশিয়ার মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। এই সময় ক্রিং ক্রিং করে টেলিফোন বেজে উঠল। আলী রিসিভার তুললে প্রধান চেকপোস্ট থেকে গার্ড বলল, মাননীয় কমান্ডার, মোটরসাইকেল অপারেশন ফোর্সের এক মুজাহিদ আপনার সাথে কথা বলতে চায়। আলী সাক্ষাৎ প্রার্থী মুজাহিদকে টেলিফোন দেওয়ার জন্য বললে আগন্তুক মুজাহিদ নিজে পরিচয় দিয়ে বলল, আজ রাতে রুশ বাহিনীর এক চৌকিতে সফল অপারেশন শেষে ফেরার সময় এক বৃদ্ধ মহিলার সাথে পথে দেখা হয়। মহিলা আমাদের পথ রোধ করে মুজাহিদ ক্যাম্পের রাস্তা জানতে চাইলেন। বৃদ্ধা ছিলেন আহত। আমরা তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম তার একমাত্র মেয়েকে রুশ বাহিনী অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে বৃদ্ধা মুজাহিদ কমান্ডারের সাথে সাক্ষাৎ করতে চান। আমরা তাকে মোটরসাইকেলে বসিয়ে এখানে নিয়ে এসেছি। আলী মুজাহিদকে বলল, তুমি বৃদ্ধা মহিলাকে আমার কাছে নিয়ে এসো। দূর থেকে দেখে আলী আগন্তুক মহিলা যে তাহেরার আম্মা তা চিনে ফেলল। তাহেরাকে রুশ শয়তানরা অপহরণ করেছে তা ভেবে আলী রাগে অগ্নিশর্মা হয়ে ক্ষোভে দুঃখে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। সে দ্রুত উঠে তাহেরার আম্মাকে সালাম জানালো। আব্দুর রহমান এবং মোহাম্মদুল ইসলামও আলীর অনুসরণ করল। আব্দুর রহমান তাহেরার আম্মাকে দেখেই চিন্তামগ্ন হয়ে গেল। কয়েকদিন আগেও আব্দুর রহমান এক মুজাহিদ মারফত খবর নিয়ে জেনেছিল যে তাহেরা মাকে নিয়ে সুখে আছে, তবে এতদূর ঝুঁকিপূর্ণ পথ মারিয়ে তিনি এখানে কেন? আব্দুর রহমান অজানা আশঙ্কার কথা আলীকে বললে আলী জানালো তাহেরাকে রুশরা অপহরণ করেছে। অপহরণের সংবাদ শুনে আব্দুর রহমানের মাথায় যেন বজ্রপাত হলো। সমস্ত গায়ে জ্বলে উঠল প্রতিশোধের অনল শিখা। আব্দুর রহমানের অদম্য ক্রোধ এক্ষুনি উড়ে গিয়ে বোনকে শত্রুমুক্ত করে পাপিষ্ঠদের টুকরো টুকরো করে দিতে ইচ্ছে হলো। একমাত্র কন্যাকে হারিয়ে তাহেরার আম্মা প্রায় উন্মাদিনীর মতো মুজাহিদ ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমানকে দেখা মাত্র তিনি আবেগজড়িত কান্নায় বললেন, হে আমার মুজাহিদ পুত্র, তোমার যে বোন তোমাদের প্রাণ রক্ষার জন্য নিজের একমাত্র ভাইকে নিজ হাতে হত্যা করেছে, তাকে আজ ভোরে রুশ বাহিনী অপহরণ করে নিয়ে গেছে। আমি বাধা দিতে গেলে ওরা আমার পাঁজরে আঘাত করেছে। এই বলে তাহেরার মা বাকরুদ্ধ হয়ে গেলেন। আলী তাহেরার আম্মাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মা, তাহেরা শুধু আপনার কন্যাই নয়, সে সকল মুজাহিদের বোন, ইজ্জত ও মর্যাদার প্রতীক। মুজাহিদরা শত প্রাণের বিনিময়েও তাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আলী আব্দুর রহমানকে বলল, আম্মাকে খাস মেহমানখানায় রেখে দ্রুত আমার রুমে এসো। বিষাদের কালিমা আলীর হৃদয় রাজ্যে তুমুল ঝড়ের সৃষ্টি করল। মৃত্যু বারবার আলীর মাথার উপর আঘাত হেনেছে, কিন্তু কখনো তা আলীকে বিচলিত করতে পারেনি। কিন্তু আজ আলী বিষণ্ণ, ক্ষুব্ধ, ব্যথিত। তাহেরাকে উদ্ধার করার ব্যর্থতার আশঙ্কা আলীকে মোটেও উদ্বিগ্ন করছে না। আলীকে আত্মগ্লানিতে দগ্ধ করছে এই বিষয়টি যে যদি আমরা পৌঁছানোর বিলম্বে শত্রুরা তাহেরার সম্ভ্রমহানি ঘটায়, তাহলে কিভাবে আমি তাহেরাকে মুখ দেখাবো? আলী গভীরভাবে ভাবছিল, তাহেরা উঁচু পর্যায়ের আত্মমর্যাদা ও ক্ষোধা ভীরু মেয়ে। বদ্ধ কামরায় সে হয়তো সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের পানিতে ওড়না সিক্ত করছে। আলী অশ্রুসিক্ত হৃদয়ে আল্লাহর দরবারে মোনাজাত করল, আল্লাহ, জিহাদের প্রতিপদে তুমি আমাকে অবারিত সাহায্য করেছ। আজ আমি তোমার এক পুণ্যাত্মাবাদীর জন্য সাহায্য প্রার্থনা করছি। প্রভু, আমি তাকে অক্ষত উদ্ধার করতে চাই, কিন্তু এক্ষুনি তো আমি সেখানে পৌঁছাতে পারবো না। তুমি মহাপরাক্রমশালী, সকল শক্তির আধার। যে তরুণী যুবতী তোমার দিনের জন্য আপন ভাইকে নিজ হাতে হত্যা করেছে, গায়েবী শক্তি বলে তুমি তাকে সাহায্য করো, তার ইজ্জত রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমার প্রার্থনা কবুল করো। অনেকক্ষণ আলী আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ শেষে রুশ গোয়েন্দা অফিসার ক্যাপ্টেন ওবায়দুল্লাহর কাছে ওয়্যারলেস করল। লাইন ওকে হলে আলী ক্যাপ্টেন ওবায়দুল্লাহকে বললেন, আজ রুশ বাহিনী তাহেরা নামনি এক তরুণীকে অপহরণ করেছে। ওর সম্পর্কে বিস্তারিত তথ্য এক্ষুনি আমার জানা দরকার। ইত্যবসরে মেহমানখানায় তাহেরার আম্মাকে পৌঁছে দিয়ে আব্দুর রহমান আলীর কক্ষে পা বাড়ানো। তার চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে। গম্ভীর হয়ে গেছে আব্দুর রহমান, মুখে কোনো কথা ফুটছে না। বারবার সে আলীর দিকে তাকাচ্ছিল। আলীরও মাথায় খুন চড়ে গেছে, তবুও নিজেকে কোনো মতে সামনে নিয়ে আব্দুর রহমানের উদ্দেশ্যে বলল, আব্দুর রহমান, ভেঙে পড়ো না। তাহেরার জন্য তোমার চেয়ে আমিও কম উদ্বিগ্ন নই, কিন্তু আবেগতাড়িত কোনো পরিকল্পনা তাহেরার কল্যাণের চেয়ে অকল্যাণই বয়ে আনবে। ঠান্ডা মাথায় স্থির চিত্তে কাজ করতে হবে। আব্দুর রহমান বলল, আমি ভেবে পাগল হয়ে যাচ্ছে যে
যে মেয়ে আমাদের জীবন বাঁচাতে নিজের ভাইকে হত্যার মতো কঠিন কাজ করছে, সে এখন শত্রুদের হাতে বন্দী। তার জীবন ও ইজ্জত ধ্বংসের মুখোমুখি। দিন চলে যাচ্ছে, এখনো আমরা তার সাহায্যে অগ্রসর হতে পারলাম না। তাহেরা কি মনে করবে আমাদের ভাই হিসেবে আমরা তার জন্য কি করতে পারছি? আব্দুর রহমানকে সান্ত্বনা দিয়ে আলী বলল, তাহেরার অপহরণের জন্য আমরাই দায়ী। আমরা ওই দিনই তাহেরা ও তার মাকে সাথে নিয়ে এসে পাকিস্তান না পাঠিয়ে ভুল করেছি। আলী ও আব্দুর রহমানের প্রতিটি মুহূর্ত অস্বাভাবিক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছিল। গোয়েন্দা অফিসার ক্যাপ্টেন ওবায়দুল্লাহর সাথে আর ওয়্যারলেসে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। বহু চেষ্টার পর ঘণ্টাখানিক বিলম্বে ক্যাপ্টেন ওবায়দুল্লাহর অফিসের ডিউটি অফিসার জানালো, ক্যাপ্টেন ওবায়দুল্লাহ ও সহযোগী গোয়েন্দা অফিসার এখনও অফিসে ফিরে আসেনি। তারা তাহেরার অনুসন্ধানে বাইরে গেছেন। 2 ঘন্টা পর ওয়্যারলেস সেটে মেসেজ আসতে শুরু করলো। ক্যাপ্টেন ওবায়দুল্লাহ জানালেন, তাহেরাকে রুশ অফিসার ক্যাপ্টেন ওজিরফ অপহরণ করিয়ে এনেছে। এ বদমাস এ শহরে আসার পর থেকে প্রতি সপ্তাহেই কোনো না কোনো তরুণীর সম্ভ্রমহানি করছে। সুন্দরী তরুণী চোখে পড়লে বদমাসটা তার সর্বনাশ না করে ক্ষান্ত হয় না। পাপিষ্ট আফগান কমিউনিস্টরা ওর অপকর্মে সহায়তা করে। আমজাদ খান নামে কনরপশু কমিউনিস্টই তাহেরাকে অপহরণে নেতৃত্ব দিয়েছে। আমজাদ একসময় তাহেরার ভাইয়ের অন্তরঙ্গ বন্ধু ছিল। তাহেরার ভাই সম্পর্কে বলা হয়ে থাকে যে বিপ্লব বার্ষিকীর দিনে মুজাহিদরা তাকে হত্যা করেছে। তাহেরার ভাই নিজেও পথভ্রষ্ট বিলাসী কমিউনিস্ট ছিল। তবে তাহেরাকে অপহরণ করানোর পরই রুশ অফিসার আজিরফকে কাবুল ডেকে পাঠানো হয়েছে। তাহেরা এখনও ওর বাসায় বন্দী রয়েছে। আলী ক্যাপ্টেন ওবায়দুল্লাহকে বলল, আমরা মোটরসাইকেলে করে তাহেরাকে উদ্ধার করতে আসছি। আমরা আসার ফাঁকে আপনি আজিরফের বাসায় অবস্থানের ম্যাপ এবং এই মহল্লার পাহারাদারদের পূর্ণ তথ্য সংগ্রহ করুন। শহরের পূর্ব দক্ষিণের আহমদ খান লেনের বাগানে আমরা মিলিত হব। শহরের নিকটবর্তী মুজাহিদ চৌকিগুলোতে টেলিফোনে আলী নির্দেশ দিল, নিজ নিজ চৌকির দুর্ধর্ষ মুজাহিদদের নিয়ে আহমদ খান লেনের বাগানের পূর্ব তীরে উপস্থিত থাকতে। আব্দুর রহমানকে বলল, বিশেষ ফোর্স থেকে 10 জনের একটি গ্রুপ তৈরি করো। আর মোহাম্মদুল ইসলামের উদ্দেশ্যে আলী বলল, তোমাদের বিশেষ ফোর্সের দক্ষতার আজ পরীক্ষা হবে। আহমদ খান লেকের পূর্ব তীরে পৌঁছতে মুজাহিদদের রাত 11:30 বেজে গেল। ক্যাপ্টেন ওবায়দুল্লাহ এবং জেলা শহরের আশপাশের গুপ্ত মুজাহিদ চৌকির 100-2 মুজাহিদ পূর্বেই সেখানে পৌঁছেছিল। উপস্থিত সকল মুজাহিদকে অপারেশনের উদ্দেশ্য এবং তাহেরার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে অবহিত করা হলো। মুজাহিদরা যখন জানতে পারল যে মুজাহিদদের জীবন বাঁচাতে সে নিজ সহোদর ভাইয়ের প্রাণ সংহার করেছিল, তখন সকল মুজাহিদ আবেগে উজ্জীবিত হয়ে শপথ গ্রহণ করল যে তাহেরা শুধু আব্দুর রহমানের বোন নয়, সে সকল মুজাহিদের বোন, মুসলিম মিল্লাতের গর্ব, মর্যাদার প্রতীক। এই আত্মাভিমানী বিদুষী মুজাহিদ যুবতী কিছু হলে এই শহরের প্রতিটি রুশ ও কমিউনিস্ট আমরা টুকরো টুকরো করে এর প্রতিশোধ দেব। মুজাহিদদের অস্বাভাবিক উত্তেজিত হতে দেখে আলী সবাইকে থামিয়ে দিয়ে বলল, উত্তেজনা নয়, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আলী উপস্থিত মুজাহিদদেরকে 3 গ্রুপে ভাগ করে এক গ্রুপকে পিছন দিকে সম্ভাব্য শত্রু আক্রমণ এবং ফেরার পথের দিকে দৃষ্টি রাখার দায়িত্ব দিল। যদি রুশ বাহিনী মুজাহিদদের আটকানোর জন্য এ পথ বন্ধ করে দিতে চায়, তাহলে তাদের হটিয়ে দিবে এই গ্রুপ। 80 জনের এই গ্রুপে মর্টার, মেশিনগান ও স্বয়ংক্রিয় রাইফেল দেওয়া হলো। 15 জনের একটি গ্রুপ আলী নিজের সাথে নিল। এদের মধ্যে 10 জন আব্দুর রহমানের বিশেষ ফোর্সের সদস্য। এদের সম্পর্কে আব্দুর রহমানের ধারণা, এদের একজনই শত রুশ সৈন্যের মোকাবেলায় যথেষ্ট। এছাড়া অবশিষ্ট মুজাহিদদের প্রতি আলী নির্দেশ দিল, শহরের বিশিষ্ট কমিউনিস্ট লিডার আমজাদ খানকে জ্যান্ত না হয় মৃত ধরে নিয়ে আসতেই হবে। ক্যাপ্টেন ওবায়দুল্লাহ আলীর সামনে রুশ অফিসার ক্যাপ্টেন আজিরফের বাসার নকশা ও ভেতরে সম্ভাব্য সহজ প্রবেশ পথের চিত্র তুলে ধরল। তাহেরাকে কোন ঘরটিতে আটকে রাখা হয়েছে এর একটি সম্ভাব্য দিক নির্দেশনাও দিল। ক্যাপ্টেন আজিরফের সরকারি বাসভবনের 2টি প্রবেশ পথের একটি সম্মুখ দিয়ে, অন্যটি পিছন দিক থেকে। সম্মুখভাগের রাস্তায় যেতে হলে একটি সেনা ব্যারেক ও 2টি চৌকি পেরিয়ে যেতে হবে এবং এ পথে পাহারাও করা। সেনা সংখ্যাও বহু। পেছনের পথটি অত্যাধিক সরু, সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন, তবে পাহারাদার এ পথে কম। আলী পেছনের পথটিকেই বেছে নিল। এ পথে ঝুঁকি কম, কারণ আলী বড় ধরনের মোকাবেলায় কিংবা রক্তপাতের ভয় আদৌ করেননি। তার ভয় হচ্ছিল বড় ধরনের সংঘাত হলে শেষ পর্যন্ত তাহেরাকে ওরা মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে অথবা তার ইজ্জত কিংবা জীবন কেড়ে নিতে পারে। অসংখ্য রুশ হত্যা করে বিরাট সাফল্যের চেয়ে আলীর কাছে এখন তাহেরার জীবন ও ইজ্জত
মর্যাদা বড় করে দেখা ছিল সময়ের দাবি। 80 জনের পহরাধীন গ্রুপকে রেখে বাকি গ্রুপ দুটি শহরে প্রবেশ করল। আলীর বিশেষ ফোর্স বাগানের ঘন গাছপালার আড়ালে আড়ালে এগোচ্ছিল। আলী তাদের নির্দেশ দিল, একসাথে না গিয়ে দ্রুত বজায় রেখে দুজনের গ্রুপ করে অগ্রসর হও এবং অতর্কিতে হামলা করে প্রহরীদের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করো। আব্দুর রহমানের বিশেষ প্রশিক্ষিত 8 মুজাহিদ গ্যাস মাস্ক পরে ক্রলিং করে স্পিড শিকারের দিকে অগ্রসর হচ্ছিল। বাগানের ভিতর পড়ে থাকা গাছের শুকনো পাতার মর্মর ধ্বনিতে প্রহরীরা সকচিত হয়ে কান পেতে দাঁড়ালো, কিন্তু ওরা কিছু বুঝে ওঠার আগে চিতার মতো ওদের ধরে মুহূর্তের মধ্যে খতম করে দিল মুজাহিদরা। অতঃপর এদের কাঁধে করে নিয়ে এলো আলীর কাছে। এ সাফল্য ছিল আলীর প্রত্যাশার চেয়েও অনেক বেশি। অথচ এই মুজাহিদদের প্রশিক্ষণের মেয়াদ মাত্র 2 মাস। সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ হতে আরও 2 মাস বাকি। রাস্তার পাহারাদারদের খতম করার ফলে মুজাহিদদের সেনা ব্যারেকে প্রবেশের বাধা দূর হয়ে গেল। অতি সন্তর্পণে একজন একজন ক্রলিং করে মুজাহিদরা ব্যারেকের অভ্যন্তরে প্রবেশ করল। ব্যারেক পেরিয়ে 200 গজ অতিক্রম করে বাউন্ডারি দেয়ালে পৌঁছার আগেই দেখা গেল দুটো প্রশিক্ষিত কুকুর টহল দিচ্ছে। কুকুর দুটো মুজাহিদদের উপস্থিতি টের পাওয়ার আগেই আব্দুর রহমানের বিশেষ ফোর্সের 4 মুজাহিদ এদের নিয়ন্ত্রণে এনে তাদের কর্মকুশলতার পরিচয় দিল। 4 মুজাহিদ হঠাৎ করে কুকুর দুটোর কাছে এমন ক্ষিপ্র গতিতে পৌঁছে গেল যে 2-3 বারের বেশি কুকুর দুটি আর ঘেউ ঘেউ শব্দ করার অবকাশ পেল না। আলী দেখল কুকুর দুটো মুজাহিদদের উপর ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু মুজাহিদরা কুকুর দুটোর ঘাড় ঝাপটে ধরে বিষাক্ত গ্যাসের সাহায্যে মিনিটের মধ্যে ঠান্ডা করে ফেলেছে। 10 জন সাথীকে ক্যাপ্টেন ওজিরফের বাসভবনের বাইরে রেখে 5 জনকে নিয়ে আলী ভবনের মধ্যে প্রবেশ করল। এক এক করে 4টি কক্ষ তালাশ করে আলী 5ম কামরায় পৌঁছল। আলী দেখল কক্ষের ভিতরে এক তরুণী নামাজ পড়ছে। উল্টো দিকে হওয়ায় তার মুখ দেখা যাচ্ছে না। অবশ্য মুখোমুখি হলেও তাহেরার চেহারা দেখে আলী তাকে চিনতে পারত না, কারণ ওই দিন আলী তাহেরের কণ্ঠস্বর শুনতে পেয়েছিল বটে, কিন্তু চেহারা দেখার অবকাশ ছিল না। তাছাড়া তাহেরাদের বাসায় আলী আশ্রিত হলেও সেদিন তাহেরা আর এর সামনে আসেনি। ফিরে আসার সময়ও ওর মুখমণ্ডল ওড়নায় আবৃত ছিল। নামাজ শেষ করে তাহেরা সালাম ফিরে পেছনের দিকে তাকালে আলীর সাথে তার চোখাচোখি হয়। মুহূর্তে তাহেরা ও আলী উভয়ে নিজেদের দৃষ্টি ঘুরিয়ে নেয়। তাহেরাকে দেখে আলীর মনে হলো যে বেহেশতের কোনো হুর মর্তে চলে এসেছে বুঝি। সর্বাঙ্গ থেকে টপকে পড়ছে সৌন্দর্যের জ্যোতি। শান্ত নিরীহ সৌম্য অবয়বে পুণ্যাত্মার কমনীয়তার ছাপ স্পষ্ট। আলীর দৃঢ় বিশ্বাস ছিল এ তরুণী তাহেরা বই আর কেউ নয়। তবু জিজ্ঞেস করল, তুমি কি তাহেরা? জি হ্যাঁ, তাহেরা সংক্ষেপে জবাব দিল। আলী বলল, আমার নাম আলী, তোমার ভাই আব্দুর রহমান ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। আমি শুধু জানতে চাই, কোনো দুশ্চরিত্র কমিউনিস্ট বা রুশ সৈন্য এ পর্যন্ত তোমাকে কোনো... আলীর কথা শেষ না হতেই তাহেরা জবাব দিল, না, আপনাদের দেরি হয়নি। আল্লাহ যথাসময়ে আমার সাহায্যে আপনাদের পৌঁছে দিয়েছেন। ভয়ের কিছু নেই। আমি এক দেশপ্রেমী ইমানদার মুজাহিদ কন্যা। দেশের মতো নিজের ইজ্জত ইমান রক্ষাও আমি সচেতন, কিন্তু আল্লাহর শুকরিয়া যে ইজ্জতের উপর কোনো হুমকি আসার আগেই আপনারা পৌঁছে গেছেন। আলী রুশ ক্যাপ্টেন ওজিরফের নামে একটি চিরকুট লিখে বিছানার উপর রেখে দিল। চিরকুটে লিখল, ওজিরফ, তোমার সৌভাগ্য যে তুমি ঘরে ছিলে না। তোমাকে পেলে সাথে করে নিয়ে যেতাম। ইসলাম যদি অসহায় বধূ কন্যাদের অপহরণের অনুমতি দিত, তাহলে আজ আমি তোমার বউকে অপহরণ করে নিয়ে যেতাম। আগামীতে যদি কোনো আফগান তরুণীকে অপহরণের খবর পাই, তবে তার পরিণত হবে ভয়াবহ, এটা স্মরণ রেখো। আলী তাহেরাকে বলল, আমার পিছু পিছু এসো। বাউন্ডারি দেয়ালের কাছে এসে আলী ভাবতে লাগলো তাহেরাকে কিভাবে দেয়াল পার করানো যাবে। আলী 2 মুজাহিদকে নির্দেশ দিল, তোমরা আগে দেয়াল পেরিয়ে দেয়ালে পিঠ রেখে দাঁড়াও। তাহেরা তোমাদের ঘাড়ে পা রেখে সহজে নামতে পারবে। আলী তাহেরাকে বলল, অনেক উঁচু দেয়াল, তুমি টপকাতে পারবে না। আমার কাঁধে চড়ে দেয়ালে ওঠো। ওদিকে থেকে ওরা তোমাকে নামতে সাহায্য করবে। তাহেরা কাঁধে চড়তে অস্বীকার করে বলল, আমি কোনো মুজাহিদের কাঁধে পা রাখতে পারবো না। এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি নিজেই দেয়াল টপকানোর চেষ্টা করছি, আপনি দোয়া করুন। আলী মন্ত্রমুগ্ধের মতো দেখল তাহেরা শুধু দেয়ালের উপর চড়ল না, বরং দেয়াল থেকে জাম্প দিয়ে 10 ফুট চওড়া নালাও নির্বিঘ্নে পেরিয়ে গেল। দেয়াল টপকে বাইরে এলে আব্দুর রহমান তাহেরার কৌশলাদি জেনে আল্লাহকে শুকরিয়া জানানো। তাহেরা বলল, ভাইজান, আমার দৃঢ় বিশ্বাস ছিল
আপনি অবশ্যই আমার সাহায্যে আসবেন। বিকেল থেকেই আমি আপনার আগমনের অপেক্ষায় ছিলাম। তোমার দুঃসংবাদ শোনার পর আমার মন তো উড়ে আসতে চাচ্ছিল। আমার প্রতিটি মুহূর্ত কিয়ামতের বিভীষিকা নিয়ে হাজির হচ্ছিল। তোমার অমঙ্গল চিন্তায় আমার উদ্বেগ উৎকণ্ঠার সীমা ছিল না। আমাদের কমান্ডারও তোমার চিন্তায় ভীষণ উদ্বিগ্ন ছিল। পূর্বে এর চেয়ে কঠিন সমস্যাও আমি তাকে এত উদ্বিগ্ন হতে দেখিনি, কিন্তু তারপরও তার নির্দেশ ছিল আবেগের বশে যেন আমরা কোনো অপরিণামদর্শী কর্ম না করে বসি, কারণ আমাদের ভুলের কারণে তোমার জীবন ও ইজ্জত ঝুঁকিপূর্ণ হতে পারত। তাহিরা বলল, ভাইজান, আপনাদের কমান্ডার কে? ও হে, তুমি তাকে চিনতে পারোনি? তোমাকে উদ্ধারের জন্য ঘরে প্রবেশ করেছিল, সেই তো আমাদের কমান্ডার, জনাব আলী। তাহিরা বলল, আমি ভাবছিলাম আপনাদের কমান্ডার কোনো বয়স্ক রুজু ব্যক্তি হবেন। আব্দুর রহমান ও তাহিরার কথোপকথন দীর্ঘায়িত হতে দেখে আলী আব্দুর রহমানের উদ্দেশ্যে বলল, আব্দুর রহমান, বাকি কথা পরে বলা যাবে, এখন জলদি এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার। এখানে দাঁড়িয়ে থেকে কথা বলা মোটেও নিরাপদ নয়। সকল মুজাহিদ ব্যারাকের গোপন পথ দিয়ে বেরিয়ে এলো। আলী আশঙ্কা করছিল সদর গেটের প্রহরীদের সাথে হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু অপরদিকে পাহাড়দাররা সম্ভবত টেরই পায়নি যে এদিকে এত বড় সফল অপারেশন মুজাহিদরা সমাপ্ত করে ফেলেছে। ব্যারাকের বাইরে এসে তাহিরের উদ্দেশ্যে আলী বলল, পথে রুশ বাহিনীর সাথে আমাদের লড়াই হতে পারে। এমন হলে সাথে সাথে মাটিতে তোমাকে শুয়ে পড়তে হবে এবং সবসময় এই ভাই আব্দুর রহমানের সাথে থাকার চেষ্টা করবে। আহমদ খান লেনের বাগান পর্যন্ত পৌঁছতে মুজাহিদদের কোনো রুশ বাহিনীর মোকাবেলা করতে হলো না। নির্বিঘ্নে তারা বাগানে অপেক্ষমান মুজাহিদদের কাছে পৌঁছে গেল। বাগানে অপেক্ষমান মুজাহিদদের কাছে আলী বিশেষ ফোর্স ও তাহেরাকে নিয়ে পৌঁছার একটু পরে দ্বিতীয় গ্রুপ কমিউনিস্ট আমজাদ খান ও আরও কমিউনিস্ট লিডারদের ধরে নিয়ে এলো। উজ্জ্বল চাঁদের আলোয় রাতের প্রকৃতি ছিল মনোরম, ঝরঝরে পরিষ্কার। একে অন্যের চেহারা দেখতে পাচ্ছিল। আলী ধৃত কমিউনিস্টদের উদ্দেশ্যে বলল, তোমরা এতই নিকৃষ্ট মানবকীট যে নিজের মা বোনদের অপহরণ করে রুশ নরপশুদের আখড়ায় পৌঁছে দিতে তোমাদের আত্মমর্যাদায় মোটেও বাধে না। তোমরা মানুষ নামের হায়না, আফগান জাতির কলঙ্ক, মৃত্যু শাস্তিও তোমাদের জন্য নগণ্য। আলী কথা শেষ করতে একপাশ থেকে তাহেরা আমজাদ খানের মুখোমুখি এসে বলল, অবিশ্বাসী কাপুরুষ আমজাদ খান, আমার আল্লাহ কত শক্তিশালী এখন দেখতে পাচ্ছ। আল্লাহর দোহাই দিয়ে তোমাকে আমি আমার ইজ্জত ভিক্ষার অনুরোধ করেছিলাম। তুমি আমাকে তিরস্কার করে বলেছিলে, তোর আল্লাহকে ডাক, আমরা তোর আল্লাহকে মানি না। যদি তোর কোনো খোদা থেকে থাকে তবে সে এসে আমাদের হাত থেকে তোকে রক্ষা করুক। এখন দেখতে পাচ্ছ আমার আল্লাহ আমাকে তোমাদের মতো দুরাত্মা পাপিষ্ঠদের কবজা থেকে রক্ষা করেছেন, কিন্তু তোমাদের প্রভু রুশ বাহিনী তোমাদের রক্ষা করতে পারবে না। তাহিরের জবাবে আমজাদ খান কি যেন বলতে চাচ্ছিল, এক মুজাহিদ এসে ওর মুখে কষে এক থাপ্পড় মেরে বলল, খবরদার বেঈমান, তোর নাপাক মুখ আর খুলতে হবে না, একটি রা বেরোলে জিহ্বা ছিঁড়ে ফেলবো। আলী ধৃত কমিউনিস্টদের গুলি করে হত্যার নির্দেশ দিয়ে বলল, ওদের লাশ, বিশেষ করে আমজাদ খানের লাশ শহরের চৌরাস্তার খুঁটির সাথে ঝুলিয়ে দিয়ে লিখে দিবে, আগামীতে যদি কোনো কমিউনিস্ট কোনো নিরীহ আফগান কন্যাবধূকে অপহরণ করে তবে তার পরিণাম হবে এর চেয়েও ভয়াবহ। আলীর উপস্থিতিতেই কমিউনিস্ট পাপিষ্ঠদের গুলি করে হত্যা করা হলো। মুজাহিদরা সন্তর্পণে নিজ নিজ ক্যাম্পে চলে গেল। আলী বাকি সাথীদের নিয়ে ফজরের আগেই হেডকোয়ার্টারে ফিরে এলো। তাহিরা মায়ের সাথে বিশেষ মেহমান খালায় মিলিত হলো। রুশ বাহিনী মুজাহিদদের বিস্ময়কর অভিযানে ভীত হয়ে পড়ল। তাহেরাকে উদ্ধারের 3 দিন পর অভ্যর্থনা চেকপোস্ট থেকে আলীকে জানানো হলো, ক্যাপ্টেন ওজিরফের এক দূত আপনার সাথে দেখা করতে চায়। আলী তাকে জিজ্ঞেস করলো, হেডকোয়ার্টার পর্যন্ত এ লোক পৌঁছল কি করে? চেকপোস্ট থেকে জানানো হলো, ও এখানে পৌঁছতে পারেনি, নিরাপত্তা প্রহরীদের হাতে ও ধৃত হয়েছিল। এরপর ওর চোখ বেঁধে এখানে আনা হয়েছে। রুশ ক্যাপ্টেন ওজিরফের পাঠানো দূতের কাছ থেকে একটি চিঠি আলীর কাছে পৌঁছানো হলো। চিঠিতে ক্যাপ্টেন ওজিরফ লিখেছে, ডিয়ার আলী, আপনার আত্মীয়া তরুণীকে অপহরণের জন্য আমি দুঃখিত। আমি অত্র অঞ্চলের জননিরাপত্তার জন্য আপনার সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী। আপনার গুপ্ত অভিযানে বহু বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে এবং শহরে আতঙ্ক বিরাজ করছে। আমরা এই শহরের সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য যুদ্ধ বন্ধের ইচ্ছা করেছি। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আমরা আপনার অধীনস্থ এলাকায় কোনো হামলা করব না এবং আপনাকেও আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ থেকে বিরত থাকতে হবে। আমাদের 1,500 গ্রেফতারকৃত সৈন্যকে আপনার মুক্তি দিতে হবে। অবশ্যই এর জন্য আমরা আপনাকে মোটা অঙ্কের মুক্তিপণ দেব।
যদি আপনি আমার প্রস্তাব মেনে নেন, তবে যে স্থানে আপনি মিলিত হতে আগ্রহী সেখানে আমি আসব। এটি আপনার হিতাকাঙ্ক্ষী ক্যাপ্টেন ওজিরফ। ওজিরফের চিঠি পড়ে আলী স্মিত হাসল। সহকর্মী মুজাহিদ নেতাদের সাথে পরামর্শ করে আলী রুশ কমান্ডার ওজিরফকে লিখল, ক্যাপ্টেন ওজিরফ, হয়তো তুমি অতিশয় ধুরন্ধর, না হয় খুবই বোকা। তোমার জেনে রাখা উচিত যুদ্ধ বন্ধের চুক্তি দু রাষ্ট্রের মধ্যে হয়ে থাকে। ঘরে প্রবেশকারী ডাকাত চোরদের সাথে গৃহস্থের কোনো সন্ধি হয় না। তোমরা আগ্রাসী ডাকাত, আমাদের ঘরবাড়ি দেশে তোমরা জোর করে প্রবেশ করেছ। আগ্রাসী ডাকাতদের তাড়িয়ে নিজেদের ঘরবাড়ি পুনরুদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব। ডাকাতদের সাথে আবার কিসের সন্ধি? তোমাদের উচিত যুদ্ধ বন্ধ করে সন্ধি চুক্তির অপেক্ষা না করে আমাদের মাতৃভূমি ছেড়ে চলে যাও। তোমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেই তোমাদের ফিরে যাওয়া এবং অপরাধ ক্ষমা করার বিষয় নিয়ে চিন্তা করব। তুমি লিখেছ, আমাদের অভিযানে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। আমি তোমাকে জিজ্ঞেস করি, অসংখ্য শহর, গ্রাম, মুজাহিদ পল্লীতে কারা হাজার হাজার টন বোমা গোলা নিক্ষেপ করে সব ধ্বংস করেছে? বিষাক্ত গ্যাস ও অগণিত মাইন পুঁতে রেখে এবং খেলনা বোমার আঘাতে লাখো নিরপরাধ আফগান শিশুকে হত্যা কারা করেছে? কারা লাখ লাখ আফগান যুবক বৃদ্ধাকে হত্যা করেছে? কারা 4 লাখ মা বোনকে বিধবা করেছে? কারা লাখ লাখ শিশু এতিম করেছে? কারা লাখো নবপরিণীতাকে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করেছে? তোমরা করেছ। মানবতার উপর ধ্বংসের কবর রচনা করে চলেছ তোমরা। লাখো নিরপরাধ আফগান স্বাধীনতাকামী মুজাহিদকে নির্মমভাবে হত্যার পর মুজাহিদদের হাতে মাত্র কয়েকজন দেশদ্রোহী নিহত হওয়ার কারণে তোমাদের মানবতাবোধ চিৎকার দিয়ে উঠেছে বুঝি? আমি তোমাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদের বাঁচার একটি পথ, এদেশ ছেড়ে তোমরা চলে যাও। আর হ্যাঁ, স্মরণ রেখো, যদি দ্বিতীয়বার কোনো নিরীহ আফগান মেয়েকে অপহরণ করো, তাহলে নিশ্চিত থেকো তোমার মৃত্যুদূত হিসেবে শহরে প্রবেশ করবে। ইদি তোমার মৃত্যুদূত, আলী, এরিয়া কমান্ডার। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।